So today we are going to start with another quite simple and easy chapter, that is the economic importance of bacteria and fungi. Okay. So first we will deal with bacteria structure, different types of bacteria, and the mode of reproduction, nutrition, etc., and their economic importance for humans in the field of agriculture, industries, their ill effects, harmful effects, and then we are going to move on slowly with the economical importance of fungi. Okay. So, according to the five kingdom classification, we have already seen that the bacteria falls under a specific kingdom, that is kingdom Monera, right? তো আমরা যদি একটা জেনারেল স্টাডি করি ব্যাকটেরিয়াকে আমরা বলি যে কসমোপলিটন, মানে ইট ইজ এভরিওয়্যার, সব জায়গাতে আছে ব্যাকটেরিয়া, রাইট? সাইজ অতিরিক্ত ছোট, ক্লিয়ার? মানে ইট ইজ দ্য স্মলেস্ট লিভিং অর্গানিজম অন আর্থ, ঠিক আছে? অ্যাভারেজ সাইজ অ্যাভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া হচ্ছে 2 micrometers, 2 micrometers, okay? 2 micrometers এর লেন্থ ওয়াইজ যদি বলি লং, and 0.5 micrometers thick, অ্যাভারেজ সাইজ, ঠিক আছে? ডিফারেন্ট শেপস হয়, একটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ ব্যাকটেরিয়া যেগুলোকে বলা হয় ককাই, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে স্ফেরিক্যাল শেপ ব্যাকটেরিয়া, ককাই মানে হচ্ছে স্ফেরিক্যাল শেপড ব্যাকটেরিয়া, ওকে? নেক্সট রড শেপড ব্যাকটেরিয়া, নাম্বার টু, রড শেপ ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলি, রড শেপড ব্যাকটেরিয়া। এছাড়া আছে 3 নম্বর হচ্ছে কমা শেপড ব্যাকটেরিয়া, স্ফেরিক, তোমার ককাই মানে কিরকম গোল গোল হবে, রড শেপড মানে কিরকম হবে, আর কমা শেপড ব্যাকটেরিয়া হচ্ছে কি এগুলোকে বলা হয় ভিব্রিও, কমা শেপড মানে এরকম হবে, ঠিক আছে? ভিব্রিও, ওকে? আর নেক্সট হচ্ছে গিয়ে স্পিরিলা, স্পিরিলা মানে হচ্ছে তোমার স্পাইরাল অথবা টুইস্টেড শেপ, স্পাইরাল শেপ, ওকে? এবার এই ককাইদের মধ্যে যদি দুজন এরকম পাশাপাশি থাকে তাহলে সেগুলোকে বলা হয় ডিপ্লোককাই। এই যে দেখো দুটো পাশাপাশি আছে, অনেকগুলো পাশাপাশি থাকলে একটা চেইন ফর্ম করে রয়েছে, এগুলোকে বলা হয় স্ট্রেপ্টোককাই। ডিপ্লোককাই এর ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে গিয়ে এই যে দেখো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এক্সাম্পল, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের বা পায়োজেনিসের এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, যদি আঙুরের মতো এরকম এক থোকা থাকে, হ্যাঁ, মানে এরকম ক্লাস্টার করে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলোকে বলা হয় স্ট্যাফাইলোককাস অথবা স্ট্যাফাইলোককাই। এক্সাম্পল স্ট্যাফাইলোককাস অরিয়াস, এগুলো ব্যাকটেরিয়ার নামগুলো, ঠিক আছে? ক্লাসিফিকেশন হচ্ছে স্ট্যাফাইলোককাই যদি একটা ক্লাস্টারের মধ্যে থাকে এরকম যেটা বললাম, তার এক্সাম্পল হচ্ছে স্ট্যাফাইলোককাস অরিয়াস। এছাড়া আরো অনেক কিছু আছে, সার্সিনা, সার্সিনা ভেন্ট্রিকুলি, ঠিক আছে? এগুলো সব ককাসের মধ্যে, মানে এগুলো সব স্ফেরিক্যাল শেপ, তাহলে চেইন লাইক স্ফেরিক্যাল শেপ হলে স্ট্রেপ্টোককাই বলবো, দুটো পাশাপাশি থাকলে ডিপ্লোককাই, তিনটে থাকলে ট্রিপ্লোককাই, চারটে থাকলে টেট্রাককাই, অনেকগুলো একসাথে মানে আঙুরের মতো একটা থোকা করে থাকলে হচ্ছে স্ট্যাফাইলোককাই, আর চারটে পাঁচটা এরকম থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার করে থাকলে সেটা হচ্ছে কি সার্সিনা, ওকে? ব্যাসিলাইতে এবার একটু আসি, ব্যাসিলাই হচ্ছে এরকম রড শেপড, ঠিক আছে? এক্সাম্পল ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ডিজিজ কজিং ব্যাকটেরিয়া এটা একটা, ওকে? নেক্সট হচ্ছে গিয়ে এগুলো তোমাদের আর দরকার নেই, এই যে সালমোনেলা টাইফি, এটাও কিন্তু রড শেপ, ফ্ল্যাজিলেটেড রড, মানে একটা ফ্ল্যাজিলা বেরিয়ে গেছে, অনেকগুলো, একটাও থাকতে পারে অনেকগুলো থাকতে পারে। ভিব্রিও কলেরি, তোমার এই যে ভিব্রিও শেপ যেটা পড়লাম তার একটা এক্সাম্পল হচ্ছে এই যে দেখো ভিব্রিও কলেরি, কমা শেপ ব্যাকটেরিয়া, পেছন থেকে একটা এরকম তোমার ফ্ল্যাজেলা বেরিয়েছে, এটা হচ্ছে কলেরা কজিং ব্যাকটেরিয়া, কলেরা হয় না আমাদের, সেটাই হচ্ছে হয় এই ভিব্রিও কলেরির জন্য। নেক্সট স্পাইরিলা, এক্সাম্পল হচ্ছে কি এরকম ঘুরিয়ে 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 থাকে, এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি।
এগুলো এরকম বেঁকিয়ে বেঁকিয়ে থাকে, এরকম স্নেক লাইক স্ট্রাকচার, হ্যাঁ, দেখানোটা। ওকে, এটা তো হয়ে গেল আমাদের ডিফারেন্ট শেপস অফ ব্যাকটেরিয়া, এগুলো নোট ডাউন করে নিও। এটা তোমাদের দরকার নেই, এই স্পোর ফর্মা, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, সার্সিনাও তোমাদের দরকার নেই। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। তাহলে 4টে শেপের আমরা ব্যাকটেরিয়া দেখলাম। এবার ইন্ডিভিজুয়াল একটা ব্যাকটেরিয়া যদি আমরা স্টাডি করি, তাহলে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া হেডিং দাও। এটা আমরা অলরেডি 5 কিংডম ক্লাসিফিকেশনে পড়েছিলাম। ঠিক আছে, কিরকম দেখতে হয় যদি আমরা স্ট্রাকচার আঁকি, খুব সিম্পল একটা স্ট্রাকচার যদি আঁকি, তাহলে বাইরে আমরা দেখেছিলাম একটা ব্যাকটেরিয়াল একটা বাইরে, সবার বাইরে আছে ক্যাপসুল, তার ভেতরে থাকে সেল ওয়াল, তার ভেতরে থাকে প্লাজমা মেমব্রেন, মানে 3টে লেয়ার অফ প্রোটেকশন। ঠিক আছে, তাহলে এই যে লিভিং সাবস্টেন্সটা, ইট কন্টেইনস আ লিভিং সাবস্টেন্স অর প্রোটোপ্লাজম উইদিন দ্য সেল মেমব্রেন। যা যা লিভিং আছে সেগুলো সব সেল মেমব্রেনের ভেতরে রয়েছে। ঠিক আছে, সাইটোপ্লাজম আছে, তার সাথে কিছু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে। সেল মেমব্রেনটা ইজ সারাউন্ডেড বাই, তাহলে এই প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেনটা, এটা হচ্ছে লিভিং। আর এর বাইরে যে সেল ওয়ালটা থাকে এটা কিন্তু নন লিভিং এবং রিজিড একটা স্ট্রাকচার। ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেল ওয়াল এটা কি দিয়ে তৈরি? সেল ওয়াল মেড অফ পেপটাইডস অ্যান্ড গ্লাইকোজেন। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হয় পেপটিডো গ্লাইক্যান। প্লান্টে কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি, এদের কিন্তু সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি নয়, পেপটিডোগ্লাইকেন বলে একটা পলিমারিক মলিকিউল আছে সেটা দিয়ে তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিটুইন দ্য সেল ওয়াল অ্যান্ড প্লান্ট অ্যান্ড ব্যাকটেরিয়া ডিফারেন্স আছে, সেটা লিখতে হবে যে প্লান্ট ওয়ালে সেল ওয়াল ইজ মেড আপ অফ, প্লান্টে সেল ওয়াল ইজ মেড আপ অফ দ্য সেলুলোজ অ্যান্ড ব্যাকটেরিয়াতে সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটিডোগ্লাইকেন্স। ওকে, সেল মেমব্রেনটা আছে, সেল মেমব্রেনের ভেতরেই ভেরি থিন সেল মেমব্রেন প্রেজেন্ট, আর সেল মেমব্রেনের ভেতরেই থাকে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। আচ্ছা, এটা আমরা অ্যানিমাল কিংডমেও পড়েছি, ভিডিওতে আছে, তোমরা দেখে নিও যদি কনফিউশন হয়। কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট। কিন্তু কি থাকে? বাট ছড়িয়ে ছিটিয়ে নেকেড ডিএনএ মেটেরিয়াল পড়ে থাকে, ডিএনএ অথবা ক্রোমাটিন মেটেরিয়ালস present in the central region of cytoplasm। ঠিক আছে, এরকম সার্কুলার ডিএনএ বলেছিলাম তোমাদের, সেল মেমব্রেনের সাথে কোথাও কোথাও অ্যাটাচ। এই যে দেখো, এই যে ডিএনএ গুলো সেল মেমব্রেনের সাথে কোথাও কোথাও অ্যাটাচ থাকে, সেল মেমব্রেনের সাথে, এগুলোকে বলা হয় মেসোজোম। ঠিক আছে, কোথাও কোথাও অ্যাটাচ থাকে, সব জায়গায় অ্যাটাচ নাও থাকতে পারে, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে লোকোমোশনের জন্য এরকম টেল লাইক স্ট্রাকচার একটাও বেরোতে পারে, তোমার চারদিক থেকে অনেকগুলো বেরোতে পারে, সেগুলোকে বলা হয় ফ্ল্যাজেলাম। আর ছোট 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 লোকোমোশনের জন্য যে স্ট্রাকচার আরো আছে সেগুলোকে বলা হয় পিলি। ঠিক আছে, এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে কিছু গ্র্যানিউলস থাকে, সেই গ্র্যানিউলস গুলোকে বলা হয় গ্লাইকোজেন গ্র্যানিউলস। গ্লাইকোজেন গ্র্যানিউলস। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু ভ্যাকিউলসও থাকে। আর কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে কিছু গ্রিন পিগমেন্টসও প্রেজেন্ট থাকতে পারে। ওকে, আচ্ছা, হলো। এবার ব্যাকটেরিয়ার এই ডায়াগ্রামটা কপি করবে খুব সুন্দর করে। ব্যাকটেরিয়ার যে মুভমেন্ট, ব্যাকটেরিয়া নিজের এফর্টে মুভ করতে পারে না, প্যাসিভলি ট্রান্সপোর্টেড বাই উইন্ড অর ওয়াটার। তাহলে আমরা যদি মুভমেন্টসটা পড়ি, তাহলে দে আর প্যাসিভলি ট্রান্সপোর্ট মানে উড়ে যায়, ট্রান্সপোর্টেড বাই উইন্ড অর ওয়াটার, রাইট,
অর কন্ট্যাক্ট, তুমি ধরো আমার হাতে ব্যাকটেরিয়া আছে, তোমার হাতে আমি হ্যান্ডশেক করলাম, ছড়িয়ে গেল। অর কন্ট্যাক্ট, রাইট? কিন্তু কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্ল্যাজেলা থাকে না। few possesses whip like, whip মানে চাবুক, whip like flagella, which comes out of the cell wall and helps in the lashing movement of the bacteria in the liquid environment. Helps in, this flagella helps in lashing movement. কোন মিডিয়ামে? In liquid environment. ঠিক আছে? নিউট্রিশন এদের কিরকম হয়? কিছু ব্যাকটেরিয়া, মানে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াস হ্যাভ নো ক্লোরোফিল, তাই জন্য এদেরকে আমরা বলি হেটারোট্রপিক। খুব কম, সামান্য পরিমাণে ব্যাকটেরিয়া নিজে খাবার বানাতে পারে, তার পরিমাণ খুবই কম। তাহলে দে আর হেটারোট্রপিক ইন নেচার, নিজের খাবার নিজে বানাতে পারে না। এবার দু রকমের হেটারোট্রপিজম হয়, একটা হচ্ছে স্যাপ্রোট্রপিক, আর একটা হচ্ছে প্যারাসাইটিক। স্যাপ্রোট্রপিক মানেটা কি? draws nutrients from পচা গোলা খাবার, from, তাহলে এটাকে কি লিখতে পারি? from dead and decaying organisms। আর প্যারাসাইটিক মানে যেমন আমাদের বডির ভেতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমাদের বডি থেকেই তো নিউট্রিশনটা উইথড্র করছে, রাইট? draws nourishment from the body of host। সেটা প্লান্টসেও থাকতে পারে, সেটা অ্যানিমালস এর বডি থেকেও ড্র করতে পারে। ক্লিয়ার? এবার কিছু ব্যাকটেরিয়া আছে দ্যাট সিক্রিট সাম পাওয়ারফুল এনজাইমস, secretes some bacteria, secrete some, লেখা দরকার নেই, ব্যাকটেরিয়া secretes some, কেটে দাও, powerful enzymes from their cells into the surrounding food containing material। এই যে এনজাইম গুলো সিক্রিট করে দিল, সেই এনজাইম গুলো এই ফুডটাকে কি করবে? সলিউবল বানিয়ে দেবে, অ্যান্ড আস্তে আস্তে সেই সলিউশন থেকে ব্যাকটেরিয়া ফুডটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে লেখো, the enzymes makes the food material soluble, which is then absorbed as a solution into the bacterial cell। এদের রেসপিরেশন কিরকম হয়? রেসপিরেশন আইদার অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যাবজর্ব করে হতে পারে, এয়ারোবিক রেসপিরেশন বলে, অথবা ফ্রি অক্সিজেন, মানে কোনো ফ্রি অক্সিজেন প্রয়োজন নেই এরকম ব্যাকটেরিয়া হয়, যেটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। আমরা রেসপিরেশন ইন প্লান্টসে কিছুটা করবো এই জায়গাটা।
তাহলে রেসপিরেশন ক্যান বি আইদার এয়ারোবিক, মানে বাই অ্যাবজর্বিং atmospheric oxygen, or anaerobic, no oxygen required. ঠিক আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিন্তু আবার এয়ারে আসলে মারা যায় না। Okay, so now we'll continue with the reproduction, bacterial reproduction. So, bacteria, uh, in general, the reproduction in bacteria is only asexual, and that is by means of fission or cell division. Okay, wherein the circular DNA present, which is also called the plasmid, that duplicates, and finally the cell expands and the two DNA are pulled apart. Okay. Now the cell constricts at the middle, separating the two cells. Now let us go through the diagram once, what I'm trying to say here. Reproduction. Okay. If we draw a diagram of a simple bacterial cell, we'll just show the capsule and the cell wall, or you can also draw the three-layered membrane. তো ধরো এখানে যে সার্কুলার ডিএনএটা আছে, প্লাজমিড যেটাকে আমরা বলছি, ঠিক আছে, এখানে সার্কুলার ডিএনএটা আছে। প্লাজমিড বলি সার্কুলার ডিএনএ। কি হবে, আস্তে আস্তে এই সেলটা ইলংগেট করতে শুরু করবে, বাড়তে শুরু করবে, ঠিক আছে। আর এই ডিএনএটা ডুপ্লিকেট হবে, কপি হবে, ঠিক আছে। ধরো আর একটা ডুপ্লিকেটেড ডিএনএ আমি দেখাচ্ছি, ইয়েলো কালারের ডিএনএটা ডুপ্লিকেটেড ডিএনএ, ঠিক আছে, পুরো ইনফরমেশনটা কপি হলো। এবার কি হবে, এটার একটা মানে মিডিলের মধ্যে দুটো সেলের যেরকম ডিভিশন হয় সেরকম একটা ডিভিশন হবে, ঠিক আছে। সেলটা কনস্ট্রিকশন হবে, একটা ফারো টাইপের ডেভেলপ করবে। অ্যান্ড এটা ছিল অরিজিনাল সার্কুলার ডিএনএটা, আর এটা হচ্ছে আমাদের কপির যে নতুন সার্কুলার ডিএনএ, রাইট। এবার ফাইনালি কি হয়ে যাবে, ডিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। একটাতে থাকবে এই সার্কুলার ডিএনএটা, আর একটাতে থাকবে তোমার যে কপিড সার্কুলার ডিএনএ। তাহলে এটাকে আমরা লিখতে পারি অরিজিনাল ডিএনএ, আর এটা হচ্ছে কপি ডিএনএ। ওকে, এইখানটা এই স্টেপটাতে কি হচ্ছে, ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ফিশন, ব্যাকটেরিয়াল ফিশন। ফিশন মানে ভাঙা। ওকে, এই মেথডে একটা হয়। আর একটা মানে হাইলি প্রিমিটিভ ব্যাকটেরিয়াতে আরো কয়েক রকমের ডিভিশন দেখা যায়। তাহলে দেখো যে হাইলি প্রিমিটিভ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এবার এটা খুব কম ব্যাকটেরিয়াতে দেখা যায়। এই মেথডটা যেটা ওরা ইউজ করে এটাকে বলা হয় কনজুগেশন মেথড, ঠিক আছে। কনজুগেশন মেথড, এখানে কি হয় একটু দেখে নেওয়া যাক।
ধরো আমরা একটা ব্যাকটেরিয়াল সেল যদি আঁকি, এখানে একটা নর্মাল ক্রোমোজোম আছে, আর এটা হচ্ছে একটা প্লাজমিড। এই প্লাজমিডটাই এক্সচেঞ্জ হয়, আর এগুলো সাইডে থেকে সব পিলি ফিলি গুলো বেরিয়ে আছে, ঠিক আছে? এই যে পিলি গুলো এরকম ভাবে বেরিয়ে আছে, এটা একটা, যেহেতু এটা পাইলাস বলতে পারো। এখানে আর একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে? এই ব্যাকটেরিয়ামটারও নিজস্ব একটা ক্রোমোজোম আছে, ঠিক আছে? এটা ক্রোমোজোম। তাহলে এই ব্যাকটেরিয়াটারও একটা নিজস্ব ক্রোমোজোম রয়েছে, রাইট? দুটোই ব্যাকটেরিয়া। এবার কি হবে, ধরো এখানে একটা এক্সট্রা প্লাজমিড আছে, এই প্লাজমিডটাকে আমরা মোবাইল প্লাজমিড বলতে পারি, মানে ইট ইজ মুভিং, ইট উইল গেট এক্সচেঞ্জ নাও বাই দ্য মিনস অফ কনজুগেশন। কি হবে এবার দেখা যাক। এই যে পিলাসটা আছে, হুম, এই যে পিলাসটা আছে বা যে পিলিটা আছে, এই পিলিটা দিয়ে এই প্লাজমিডটা এক্সচেঞ্জ হবে, কিছুটা পার্ট অফ দ্য প্লাজমিড উইল গেট এক্সচেঞ্জ। দুটো ব্যাকটেরিয়া মেখে দিলাম, আমি ভেতরকার লেয়ারটা রাখছি না। এটা তো ফিক্সড ক্রোমোজোমটা আছে, এই দুজনেরই ফিক্সড ক্রোমোজোম রয়েছে, আর দুজন কানেক্টেড হয়ে গেল বাই দ্য মিন অফ দ্যাট পিন, ঠিক আছে? এবার এইখানে আছে ওর সার্কুলার ডিএনএটা, দ্যাট ইজ দ্য মোবাইল প্লাজমিড, ঠিক আছে? এবার এই মোবাইল প্লাজমিডটা এখান থেকেও এখানে এক্সচেঞ্জ হতে পারে, এরও তো কিছু মোবাইল প্লাজমিড থাকতে পারে, সেটাও এক্সচেঞ্জ হতে পারে, ঠিক আছে? এবার এখানে নানান রকম এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয়ে, এটা ধরো এখানে আমরা ধরছি এই মোবাইল প্লাজমিডটা উইল গেট এক্সচেঞ্জ ভায়া দিস, মানে বাদিক থেকে ডান দিকে যাবে ধরে নিলাম, ঠিক আছে? তো এইখান থেকে জাস্ট একটা স্লাইস অফ প্লাজমিড বা একটা সেকশন অফ প্লাজমিড উইল গেট ট্রান্সফর্মড টু দ্য সেকেন্ড ব্যাকটেরিয়া। তাহলে আলটিমেটলি স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? যখন এক্সচেঞ্জটা হচ্ছে তখন এরকম একটা স্ট্রাকচার ডেভেলপ করবে। তো এরও একটা সার্কুলার ক্রোমোজোম আছে, এখান থেকে ধরো সার্কুলার ডিএনএটা খুলবে, খুলে কিছুটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ইট উইল রেজাল্ট ইন দ্য, আচ্ছা এটাকে আমরা বলছি, যেহেতু এদিক থেকে ডোনেশন হচ্ছে, এটাকে আমরা ডোনার বলতে পারি, আর এটাকে আমরা রেসিপিয়েন্ট বলতে পারি, ঠিক আছে? আলটিমেটলি এই প্লাজমিডটা দেখো একটা কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে গেল, কপি হলো না, পুরোটা ট্রান্সমিটেড হয়ে গেল, কিছুটা তার মধ্যে পুরোপুরি ট্রান্সমিটেড হয়ে গেল। এটা তাদের সার্কুলার ডিএনএ যেটা প্রেজেন্ট ছিল, আর তার সাথে মোবাইল প্লাজমিডটা কিছুটা ওখানে ট্রান্সফার দিয়ে এবার ওটা নিজের মতো করে ডুপ্লিকেট করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কনজুগেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন বলতে পারো বা কনজুগেশন। হুম, এটা হচ্ছে খুব কম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়। বইতে তোমাদের খুব একটা বেশি কিছু লেখা নেই, দেখবে ওখানে লেখা আছে দ্য প্লাজমিড অফ দ্য ডোনার মে বি ট্রান্সফার্ড ইনটু দ্য রেসিপিয়েন্ট থ্রু আ হলো টিউব লাইক এক্সটেনশন, যেটা আমরা এই পাইলাস দিয়ে বা পিলাস দিয়ে বুঝিয়েছি, পিলি দিয়ে। ওকে, এছাড়া কিছু আনফেভারেবল, এই ডায়াগ্রামটা খুব সুন্দর করে ড্র করে নিও। এছাড়া কিছু আনফেভারেবল কন্ডিশনস ওভারকাম করতে স্পোর ফরমেশন দ্বারাও কিন্তু ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করতে পারে। তো দেখা যাক এখানে স্পোর ফরমেশন, ঠিক আছে? এটা কখন হয়, একটা ব্যাকটেরিয়া যখন চারপাশে দেখতে পারে যে প্রচন্ড ড্রাই ওয়েদার বা ঠিকঠাক নিউট্রিয়েন্ট নেই, হ্যাঁ, প্রচন্ড হার্শ ওয়েদার কন্ডিশন, ইট ওয়ন্ট বি এবল টু, খুব ঠান্ডা পড়লো বা খুব গরম পড়লো, সো ওয়েন আনফেভারেবল কন্ডিশন সেট ইন such as drying up of vegetation, there is no nutrients, it's a মানে very very dry weather, it's very hot, very cold, whatever it is,
The bacterial cell develops a spherical mass outside it, which is surrounded by a thick and hard protective wall. Okay, একটা বাইরে একটা প্রচন্ড স্ট্রং একটা কোটিং ডেভেলপ করে দেয়, যেটার ভেতরে ও নিজে বসে থাকে, রাইট? এবার এই যে লিটল রাউন্ডেড বডি যেটা ডেভেলপ করছে, এটাকেই বলা হচ্ছে স্পোর। হ্যাঁ, এই যে স্পোরটা তৈরি হয় সেল ওয়ালের ভেতরে, ঠিক আছে? কিন্তু সেল ওয়ালটা যখন ধরো আবার নর্মাল কন্ডিশন ফিরে এলো, তখন এই স্পোরটা পুরোপুরি রাপচার করে যাবে, অ্যান্ড সেখান থেকে রেস্টিং স্টেজ থেকে ব্যাকটেরিয়া আবার বেরিয়ে আসে। ক্লিয়ার? এবার এই স্পোর গুলো বাইরে যেহেতু একটা ক্যাপসুলেটেড স্পোর ওয়াল রয়েছে, অনেক দূরে 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 ক্যারি করে নিয়ে যেতে পারে একটা জায়গা থেকে একটা জায়গায়। এক্সট্রিম ড্রাই কন্ডিশনস, এক্সট্রিম কোল্ড কন্ডিশনস, ইনফ্যাক্ট কিছু পয়জনাস কেমিক্যালসও টলারেট করে ফেলে ব্যাকটেরিয়া, রাইট, বাই দ্য প্রসেস অফ স্পোর ফর্মেশন। যাক, তো দেখা যাক। দেখো, when unfavorable the bacterial wall draws its content into a spherical mass which gets surrounded by a thick, hard, protective wall. ঠিক আছে? এই যে লিটল রাউন্ড বডি, this little round body is called spore, which it স্পোরটা কোথায় থাকে? সেল ওয়ালের ভেতরে, which is contained in the cell wall. এবার এই সেল ওয়ালটা যেই মোমেন্টে রাপচার করবে, ঠিক আছে, সেল ওয়ালটা রাপচার করবে, এই স্পোর গুলো তখন স্পোর ওয়াল সমেত এইদিকে ওদিকে উড়ে বেড়াবে, তাই তো? ইট ক্যান স্প্রেড টু ফার ল্যান্ডস বাই দ্য, এবার খুব হালকা হয়, সো দে ক্যান অলসো স্প্রেড বাই দ্য এজেন্টস অফ নেচার লাইক উইন্ড, লাইক ওয়াটার, এটসেট্রা এটসেট্রা। তাই তো? যদি আমরা এটা ডায়াগ্রাম ড্র করি, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? এটা হচ্ছে সেল ওয়ালটা, এর ভেতরে আলাদা করে এরকম একটা স্পোর ওয়াল ডেভেলপ হয়। এটা হচ্ছে সেল ওয়াল, আর এটা হচ্ছে স্পোর ওয়াল। এর ভেতরে থাকে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল কন্টেন্ট, এর ভেতরে থাকে হচ্ছে সেল কন্টেন্ট অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের স্পোর ফর্মেশন। এবার স্পোর ফর্মেশন ব্যাকটেরিয়াকে কি কিভাবে হেল্প করতে পারে? ক্যান টলারেট, ক্যান টলারেট এক্সট্রিম ড্রাইনেস, তাই তো? এছাড়াও টক্সিক অথবা পয়জনাস কেমিক্যালস। আর কি কি টলারেট করতে পারে? হাই টেম্পারেচার, ভেরি হাই অর ভেরি লো টেম্পারেচার। এগুলো পয়েন্ট ওয়াইজ তোমরা পর 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 লিখবে, ঠিক আছে? আমি একসাথে লিখে দিলাম, ওকে?
আচ্ছা, এবার ধরো যখন ফেভারেবল কন্ডিশন আসে তখন কি হবে, এই স্পোর ওয়ালটা জার্মিনেট করবে, দ্য স্পোর্স উইল জার্মিনেট অ্যান্ড ডরমেন্ট যে মানে তোমার প্রোটোপ্লাজমটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং রাপচার্ড ওয়াল থেকে নিউ ব্যাকটেরিয়াম বেরিয়ে আসে স্পোর ওয়াল থেকে, রাইট? এবার রোল অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার রোল আমরা একটা একটা করে পড়বো। তার মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক্স। আগে হেডিং করো তোমরা, রোল অফ, ইউজফুল রোল অফ ব্যাকটেরিয়া। তার আন্ডারে ফার্স্ট টপিক আমরা যেটা কভার করব সেটা হচ্ছে মেডিসিন, ইন মেডিসিন। নাম্বার ওয়ান, অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স কাকে বলে? অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্টেন্সেস which are produced by living organisms which can stop the growth of some disease producing bacteria and fungi. Chemical substances produced by living organisms which can stop the growth of some disease producing bacteria and fungi. ঠিক আছে, এরকম প্রচুর অ্যান্টিবায়োটিক্স আমরা জানি, ব্যাকটেরিয়া দিয়ে অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়। এক্সাম্পল স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, টেট্রাসাইক্লিন, পেনিসিলিন, এগুলো প্রচুর অ্যান্টিবায়োটিক্স which are being prepared from the bacteria, তাই তো? আচ্ছা, এক্সাম্পল লেখো, এক্সাম্পলে লিখতে পারো স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, নেক্সট টেট্রাসাইক্লিন, নেক্সট পেনিসিলিন, রাইট? এবার পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট প্রডিউসড অ্যান্টিবায়োটিক, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট প্রডিউসড অ্যান্টিবায়োটিক। কে প্রডিউস করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। কি করেছিল না, উনি একটা ব্যাকটেরিয়াল কালচারে, ব্যাকটেরিয়াল কালচারে মানে ব্যাকটেরিয়া কালচার করছিল, সেইখানে উনি ওটা রেখে দিয়ে গেছিল ল্যাবে একটা পেট্রি ডিশ মতো, সেখানে দেখতে পেয়েছে যে একটা পার্টিকুলার ফাঙ্গাস ডেভেলপ করেছে। ঠিক আছে, এবার যেই যেই জায়গায় সেই ফাঙ্গাসটা, সেই কালচারটাতে ফাঙ্গাসটা ডেভেলপ করেছে, একটা মোল্ড ডেভেলপ করেছে, সেই ফাঙ্গাসটার নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম। যেই যেই জায়গায় এই ফাঙ্গাসটা গ্রো করেছে সেই সেই জায়গায় ব্যাকটেরিয়া গুলো মরে গেছে। তার মানে ডেফিনেটলি ওনার মাথায় এলো যে ডেফিনেটলি এই ফাঙ্গাসটা থেকে কিছু একটা ডেফিনেটলি এনজাইম বা কিছু একটা কেমিক্যাল তৈরি হয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কিলিং দ্য ব্যাকটেরিয়া। সেখান থেকেই ডিসকভার হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্টিবায়োটিক। অ্যান্টি অ্যান্টি মানে উল্টো, অ্যান্ড বায়োটিক মানে ব্যাকটেরিয়া, রিলেটেড টু ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো তখন এই পেনিসিলিয়াম নোটেটাম, যেহেতু আমি লিখে দিচ্ছি এটা, ফার্স্ট অ্যান্টিবায়োটিক কে প্রডিউস করেছিল বলো? আলেকজান্ডার, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, কিভাবে ডেভেলপ করেছিল? ফ্রম মোল্ড। কি মোল্ড? পেনিসিলিয়াম নোটেটাম। এখান থেকে এই পেনিসিলিয়াম নোটেটামটা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছিল। ঠিক আছে, সো এই পেনিসিলিয়াম নোটেটামটা থেকেই নামটা তোমার আসছে হচ্ছে গিয়ে পেনিসিলিন, রাইট? আচ্ছা, এবার এই পেনিসিলিন নিয়ে অনেক কাজ করা হচ্ছে, পেনিসিলিন জি, পেনিসিলিন 5, পেনিসিলিনের অনেক প্রবলেমও ছিল, তার জন্যই বাদ বাকি কাজগুলো, রিসার্চ গুলো শুরু হয়েছে, যেমন ইট ওয়াজ কজিং অ্যালার্জিস, হ্যাঁ, ব্লাড সুগার পেশেন্টদের প্রবলেম হচ্ছিল, এটসেট্রা এটসেট্রা। তারপরে নেক্সট অ্যান্টিবায়োটিক হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন, সেকেন্ড অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে গিয়ে তৈরি হয়েছিল
এটা from a bacterium Streptomyces griseus, from Streptomyces griseus. ওকে ওকে, এবার অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর গুড অ্যান্টিবায়োটিক্স? বডিতে অ্যান্টিবায়োটিক আমরা কেন খাই? যে কোনো জায়গায় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে না আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো ধরো হাতে ইনফেকশন হলো তার জন্য একটা অ্যান্টিবায়োটিক, গলায় ইনফেকশন হলো তার জন্য একটা অ্যান্টিবায়োটিক, এরকম সমস্ত জায়গার জন্য প্রচুর নাম্বার অফ অ্যান্টিবায়োটিক্স হয়ে যাবে না? তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স ইউজ করা বেটার না? যে একটা অ্যান্টিবায়োটিক খাবো, আমার পেটের ইনফেকশন, হাতের ইনফেকশন, মাথার ইনফেকশন, সব মাথার ইনফেকশন আলাদা, মানে পিঠের ইনফেকশন, হোয়াট এভার দ্য ইনফেকশন ইজ, মেজরিটি একটা মেজর বাল্কের এরিয়া কভার করবে। তাহলে আমাদের দেখে নেওয়া যাক হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর আ গুড antibiotic. Criteria for good antibiotic. Number 1, should be able to kill a variety of disease producing microorganism. তার মানে it should be broad spectrum. ব্রড স্পেকট্রাম মানে একটা ভ্যারাইটি অফ মাইক্রো অর্গানিজমকে মেরে দিচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক শুধু একটা মাত্র ব্যাকটেরিয়াকে মারে, দ্যাট ইজ ভেরি ভেরি কি বলবো স্পেসিফিক হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে 10টা ব্যাকটেরিয়াল যদি আমার ইনফেকশন হয়, আমাকে 10টা অ্যান্টিবায়োটিকের কোর্স চালাতে হবে, রাইট? তার মানে এটা কি শুড বি ব্রড স্পেকট্রাম, মানে কি এবল টু কিল ভ্যারাইটি অফ ডিজিজ producing microorganisms. Next point কি, it should not produce side effects. Next, it should not kill, আমাদের বডিতে তো কিছু গুড ব্যাকটেরিয়াও থাকে, should not kill the good bacteria. It should not kill the useful or the good bacteria. Kill normal bacteria of host. এছাড়া আরো অ্যান্টিবায়োটিক্স আমাদের কি কি কাজে লাগে মেডিসিন ছাড়া? যেমন ধরো খাবার প্রিজারভেটিভ হিসেবে আমাদের অ্যান্টিবায়োটিক্স লাগে, ঠিক আছে? যেমন ফ্রেশ মিট, ফ্রেশ যখন ওটাকে ফ্রোজেন বানানো হয় না, খুব তাড়াতাড়ি এগুলো ডিকম্পোজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তার জন্য ওখানে অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিতে হয়। সো আদার ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স আর, আদার ইউজেস কি, অ্যাজ ফুড প্রিজারভেটিভস। এছাড়া অ্যানিমেল খাবারের মধ্যে দিয়ে দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়াল কম্পোস্ট ডেভেলপ না করতে পারে, ব্যাকটেরিয়াল গ্রোথ যেন না হয়, ফর ট্রিটিং অ্যানিমাল ফিড। এছাড়া প্লান্ট ডিজিজেস কন্ট্রোল করার জন্য, ফর কন্ট্রোলিং প্লান্ট প্যাথোজেন্স, মানে ডিজিজ কজিং জার্মস। প্যাথোজেন্স কথাটার মানে ডিজিজ কজিং জার্মস। ওকে, চলো এবার আমরা সিরামস এন্ড টক্সিনস নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট আমাদের অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করা হয়ে গেছে, নেক্সট মেডিসিনের সিরামস এন্ড টক্সিনস। সিরামস কাকে বলছি? বেসিক্যালি ব্লাড প্লাজমা। ব্লাড প্লাজমা যেখান থেকে ফিব্রিনোজেনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, সো ব্লাড plasma from which fibrinogen has been removed minus fibrinogen is serum, ঠিক আছে?
এবার এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, অ্যান্টিবডিজ থাকতে পারে, অ্যান্টিটক্সিনস থাকতে পারে, ঠিক আছে? তো serums are actually it does contain antitoxins. These are chemical substance of a particular pathogen. ধরো আমার কিছু ডিজিজ হলো, এর আগে কোনো ডিজিজ হলো, এখন আমার বডির যে সিরামটা রয়েছে মানে ব্লাড প্লাজমা থেকে যদি আমি ফিব্রিনোজেনটাকে মানে ক্লটিং ফ্যাক্টরটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার ব্লাড ইজ ক্যারিং a certain chemical substances which will prevent me from having that disease over and over again. আমার ব্লাডের মধ্যে অলরেডি, যেমন ধরো তোমার চিকেন পক্স একবার হলে বলেন আরেকবার হয় না, বিকজ আমার ব্লাডের মধ্যে অলরেডি অ্যান্টিবডিজ ডেভেলপ হয়ে আছে, অ্যান্টিটক্সিনস ডেভেলপ হয়ে আছে। এবার যদি আবার সেই চিকেন পক্স এর ভাইরাসটা বা ওইগুলো এসে আমাকে অ্যাটাক করে, আমার আমার ইমিউন সিস্টেম রিকালেক্ট করে নেবে জিনিসটা যে অলরেডি এই ডিজিজটাতে আমি এইভাবে ভুগেছি, এখন আমার বডিতে আমি কেমিক্যাল সাবস্টেন্স ডেভেলপ করে রেখেছি টু কিল দ্যাট সাবস্টেন্স, to kill that toxin which is entering my body once again. Clear? So serums contains antitoxin, contains antitoxins, antibodies ও contain করতে পারে, antibodies. ওকে, এবার মানে সিরাম প্রিপেয়ার করার জন্য কি করতে হয়, একটা স্মল ডোজ অফ ব্যাকটেরিয়াল টক্সিন নিতে হয়, ঠিক আছে? এবার ব্যাকটেরিয়া থেকে সেটাকে এক্সট্রাক্ট করে ব্যাকটেরিয়াল টক্সিনটাকে আমাদের তোমার কোনো বডির কোনো অ্যানিমেলের, জেনারেলি বড় অ্যানিমেলের যেমন ঘোড়া, যেমন কাউ, এদের বডিতে ইনজেক্ট করে দিতে হয়। এবার তাদের বডি কি হচ্ছে, তাদের বডি প্রচুর পরিমাণে অ্যান্টিটক্সিন, সেই ব্যাকটেরিয়াল টক্সিনটা যেহেতু একটা গরুর বডিতে ঢুকেছে, তাদের বডি তার রেসিপ্রোকেশনে প্রচুর পরিমাণে অ্যান্টিটক্সিন শুরু করবে। এবার যেই মোমেন্টে অ্যান্টিটক্সিনটা শুরু করবে, সেই অ্যান্টিটক্সিনটা কালেক্ট করা হবে, ঠিক আছে? সেই অ্যান্টিটক্সিনটা কালেক্ট করে সেটাকে ক্লিয়ার করা হবে, একটা স্ট্র কালার লিকুইড আমরা পাবো এক্সট্রাক্ট করার পর, একটা স্ট্র কালার লিকুইড চিল করার পর যে স্ট্র কালার লিকুইডটা সেটাকে এক্সট্রাক্ট করা হবে এবং সেটাকেই বলা হবে সিরাম। তাহলে কি করলাম, ফার্স্টে ফর প্রিপেয়ারিং সিরাম আমরা কি করছি, সিরাম প্রিপারেশনের জন্য আমরা কি করছি, সবার আগে ফার্স্ট স্টেপ 1 আমরা কালেক্ট করছি ব্যাকটেরিয়াল টক্সিন। এবার এটাকে ইনজেক্ট করছি ইনটু মেবি সাম অ্যানিমেল, সে কাউ অর হর্স, ঠিক আছে? ইনজেক্ট করলাম। এবার এই কাউ বা হর্সের বডিতে, কাউ অর হর্স প্রডিউসেস, তাদের বডিতে কি প্রডিউস করছে বলো, অ্যান্টিটক্সিন ইন দের বডি। আচ্ছা, টক্সিন মানেটা কি একটু তাহলে আমরা লিখি আগে থেকে। টক্সিন হচ্ছে পয়জনাস প্রোটিনস, poisonous proteins released by pathogenic bacteria. Pathogenic মানে disease causing, released by হুম আমাদের বডিতেও যখন নর্মাল ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, আমাদের বডিও সেই ব্যাকটেরিয়াল টক্সিন গুলোকে ফাইট করার জন্য অ্যান্টিটক্সিন প্রডিউস করে। ব্যাকটেরিয়া ডিউরিং দেয়ার গ্রোথ, ব্যাকটেরিয়া যখন আস্তে আস্তে বেড়ে উঠছে তখন তাদের বডি থেকে এই টক্সিনস গুলো রিলিজ হয়, অর অন দেয়ার ব্রেকডাউন, আফটার দে ডাই। ডেফিনেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ? আচ্ছা, এবার এই ফিরে আসি এই জায়গাটাতে, তাহলে ইনজেক্ট করলাম কাউ আর হর্সের বডিতে ব্যাকটেরিয়াল টক্সিন, পয়জনাস সাবস্টেন্সটা ইনজেক্ট করলাম। এবার কাউ আর হর্সের বডি তো প্রচন্ড স্ট্রং হয়, তার জন্য তাদের বডি প্রচুর পরিমাণে অ্যান্টিটক্সিন, সেই ব্যাকটেরিয়াল টক্সিনটাকে ফাইট করার জন্য অ্যান্টিটক্সিন প্রডিউস করা শুরু করবে, তাই তো? কেন তৈরি করছে, টু নিউট্রালাইজ দ্য এফেক্ট অফ টক্সিন, রাইট? এবার এই সেম টক্সিন আমি রেগুলার বেসিসে কাউটার বা হর্সটার বডিতে ঢুকিয়ে গেলাম। এবার সেই অ্যানিমেলের ব্লাডটায় প্রচুর পরিমাণে অ্যান্টিটক্সিন ডেভেলপ হবে না, রাইট? তার ব্লাডটাকে কালেক্ট করা হবে, ব্লাড অফ দ্য, ব্লাডটা কালেক্ট না করে আমরা বলতে পারি যে
যাই হোক, ব্লাড অফ দ্য অ্যানিমেল ইজ কালেক্টেড, তারপরে এটাকে চিল করা হবে, চিলড। ব্লাডটাকে চিল করা হয়ে গেলে ক্লট ফর্ম করবে, আর তার সাথে একটা স্ট্র কালার লিকুইড বেরোবে। এই স্ট্র কালার লিকুইডটাকে আমরা কি করব, সেপারেট করে নেব। জানো, এই স্ট্র কালার লিকুইডটাকেই আমরা বলছি সিরাম। ওকে, যেমন স্নেক বাইটে কি হয়, ভেনাম, অ্যান্টি ভেনাম। স্নেকের ইয়ে হয় হচ্ছে কি, হর্সের বডি, মানে হর্সকে স্নেক বাইট করানো হয়, ঠিক আছে। এবার এই যে স্নেক বাইট করছে হর্সটাকে, ভেনাম, স্নেকটা হর্সের ব্লাডের মধ্যে, ব্লাড স্ট্রিমের মধ্যে ভেনাম তৈরি করে দিচ্ছে। এবার হর্স ইজ ভেরি ভেরি স্ট্রং, ঠিক আছে। ইনফ্যাক্ট পাওয়ারের ফিজিক্সে তোমরা পড়েছো, পাওয়ারের একটা ইউনিট হচ্ছে হর্স পাওয়ার, রাইট? তো যাই হোক, তো হর্সের বডিতে প্রচুর পরিমাণে সেই ভেনামটাকে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টি ভেনাম তৈরি করা হয়। সেই অ্যান্টিভেনামটা আমরা কালেক্ট করি, এবং পরবর্তীতে সেগুলোতে, মানে সেগুলোকে হিউম্যান বডিতে যদি কোনো কারণে ভেনাম মানে তোমার এফেক্ট করে, মানে আমাদের যদি কোনো সাপে কামড়ায়, সেক্ষেত্রে আমরা সেই ভেনামটা তখন কিনে ইউজ করতে পারি। এক একটা পার্টিকুলার সাপের জন্য এক একটা পার্টিকুলার অ্যান্টিভেনাম তৈরি করা হয়, এরকম করে বাই দ্য মিনস অফ হর্স অ্যান্ড আদার অ্যানিমেলস। Clear? So snake bite treatment involves injecting particular anti venin produced from the blood of the horses. Clear? আচ্ছা, এবার genetic engineering has also made it possible to introduce human genes in certain bacteria like Escherichia coli. These bacterial cultures grow very rapidly. Okay, the particular gene depends. Is the audio clear? Okay, the particular gene dependent produced. The particular gene-dependent products are extracted from these bacteria. Example হচ্ছে insulin was the first substance that was produced artificially from a bacteria E. coli. হ্যাঁ, তো via the method of genetic engineering, artificial হরমোন তৈরি করা হয়েছিল। First artificial hormone was insulin, যেটা কিনা কোন ব্যাকটেরিয়া থেকে ডেভেলপ করা হয়েছিল, developed from bacteria Escherichia coli. ই কোলাই বলে এটাকে। আচ্ছা, এছাড়াও আরো কিছু সিরাম কম্পাউন্ডসও জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া থেকে ডেভেলপ করা যায়, যেমন কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8, যেটা কিনা হেমোফিলিয়া ট্রিট করতে কাজে লাগে, এটা ডেভেলপ করা যায়। তারপরে তোমার ফ্যাক্টর 9 ফর দ্য ট্রিটমেন্ট অফ হেমোফিলিয়া বিও ক্যান বি আর্টিফিশিয়ালি প্রডিউসড ফ্রম ব্যাকটেরিয়া। নোট দ্যাট ডাউন, ওকে? নেক্সট, we will go through vaccines. Okay, vaccine মানে কি? Vaccine, write it down, that it is a substance, a chemical substance that consists of weakened germs or dead germs. Weakened মানে weak হয়ে পড়া germs. It basically consists of germs that are causing that particular disease. So what are vaccines? These consist of weakened or dead জার্মস। এবার আমাদের বডিতে এই উইকেন্ড বা ডেড জার্মসটা ইন্ট্রোডিউস করা টু ডেভেলপ আ পার্টিকুলার রেজিস্ট্যান্স এগেইনস্ট আ পার্টিকুলার ডিজিজ ইজ কল্ড ভ্যাকসিনেশন। ঠিক আছে, সো দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং বা ইন্ট্রোডাকশন অফ weakened germs or dead germ substances into the body for developing resistance to a particular disease is called vaccination. ঠিক আছে, এবার ভ্যারাইটি অফ ডিজিজেস এর জন্য আমাদের ভ্যাকসিনেশন আছে, আমরা জানি। ভ্যাকসিনেশনের মধ্যে কিল্ড ব্যাকটেরিয়া, যেমন আমাদের কিছু ভ্যাকসিন, যেমন টিএবি
ভ্যাকসিন, টাইফয়েডের জন্য যেটা দেওয়া হয়, ঠিক আছে, ফর টাইফয়েড, এটার মধ্যে কি বডিতে ইনজেক্ট করা হয়? বডিতে ইনজেক্ট করা হয় কিল্ড ব্যাকটেরিয়া, মরে যাওয়া ব্যাকটেরিয়া। নেক্সট, লিভিং উইকেন্ড জার্মস। লিভিং ব্যাকটেরিয়া বডিতে ঢোকানো হচ্ছে, কিন্তু উইকেন্ড মানে ব্যাকটেরিয়াগুলো উইক হয়ে পড়েছে, খুব একটা বেশি ক্ষতি বডিতে করতে পারবে না। উইকেন্ড ব্যাকটেরিয়া, এটা দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন, বাচ্চাদের ফার্স্ট যে ভ্যাকসিন জন্মানোর পর দেওয়া হয়, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিং ভ্যাকসিন। এটা দেওয়া হয় কোন ডিজিজের জন্য, কোন ডিজিজ প্রিভেনশনের জন্য বলো? টিউবারকুলোসিস। এছাড়া পক্স, ফ্লু, এটা সেটা সমস্ত কিছু ভ্যাকসিন তো আছে। ওকে, নেক্সট আমাদের আর একটা পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে টক্সয়েডস। টক্সয়েডসটা অলরেডি আমি বলেছি, বাট আমি একটু লিখিয়ে দিই টক্সয়েডসটা, অ্যান্টিটক্সিনটাও লিখিয়ে দিচ্ছি। অ্যান্টিটক্সিনস কাকে বলছি? টক্সিনসের এগেনস্টে যে কেমিক্যালটা তৈরি হচ্ছে, সো সাবস্টেন্স প্রডিউসড ইন অ্যানিমাল বডিজ which reacts with the poison toxin produced by the invading germs. আচ্ছা, তাহলে টক্সয়েডস কাকে বলবো? টক্সয়েডস হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড টক্সিনস। এই টক্সয়েডসও কিন্তু অনেক সময় তোমার ভ্যাকসিনেশনের সময় আমাদের বডিতে কিন্তু টক্সয়েডসও ইনজেক্ট করে দেওয়া হয়, ইনঅ্যাক্টিভেটেড টক্সিনস অফ পার্টিকুলার ব্যাকটেরিয়া। এটা কি করবে? which can stimulate the production of respective antibodies such as those for producing immunities against diphtheria and tetanus. Okay, note it down. So the role of bacteria in agriculture. So one of the prime important role of bacteria is in nitrogen fixation. আমরা জানি যে গাছ atmosphere about there's a majority portion of nitrogen. There's 78% nitrogen in the atmosphere. সেটা থাকা সত্ত্বেও এরিয়াল নাইট্রোজেন যদি গাছ নিতে পারতো, নাইট্রোজেন কেন প্রয়োজন? ফর গ্রোথ, ইট ইজ ইম্পর্টেন্ট। এরিয়াল নাইট্রোজেন যদি নিতে পারতো তাহলে তো এত কিছু লাগতোই না। কিন্তু দেয়ার আর the plants are unable to consume or absorb that aerial nitrogen, যার জন্য এখানে ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্সটা লাগে, মানে that is where bacteria is required in this way. Okay, so লেখো role of bacteria in agriculture. ওকে, এটার প্রাইম হচ্ছে গিয়ে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। আচ্ছা, কিছু লেগুমিনাস প্লান্টস থাকে, কিছু লেগুমিনাস প্লান্টসের এরকম রুট নডিউলসে এরকম গোল 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 স্ট্রাকচারস দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় রুট নডিউলস। রুট নডিউলস কোন গাছে পাওয়া যায়? জেনারেলি ডাল জাতীয় গাছে, লেগিউমস জাতীয় গাছে পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় লেগুমিনাস প্লান্ট।
ঠিক আছে? এই রুট গুলোর মধ্যে ইট ইজ আ সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে এই রুট নডিউলস গুলোর মধ্যে ব্যাকটেরিয়া গুলো শেল্টার করে থাকে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া গুলো কি করে, এরিয়াল নাইট্রোজেনকে ধরে গাছ যেভাবে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারবে সেরকম ফর্মে কনভার্ট করে দেয়। ঠিক আছে, গাছ আলটিমেটলি তাহলে কি করছে, গাছকে নাইট্রোজেন প্রোভাইড করছে। অ্যান্ড গাছ আলটিমেটলি কি করছে, মানে ইন রিটার্ন গাছ করছে হচ্ছে গিয়ে ওকে খাবার দিচ্ছে, ওকে শেল্টার দিচ্ছে সেই ব্যাকটেরিয়া গুলোকে থাকার জন্য, রাইট? তাহলে এই ব্যাকটেরিয়া হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি অফ সয়েল ব্যাকটেরিয়া, যেগুলোকে বলা হয় রাইজোবিয়াম। হ্যাঁ, রুট নডিউলসে কি ব্যাকটেরিয়া পাওয়া যায় বলো? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এরা কি করে, এরা নাইট্রোজেন ফিক্সেশনের হেল্প করে। তাহলে রাইজোবিয়ামের ফাংশন কি? পিকস আপ free nitrogen from the soil, from the soil বা atmosphere বলে নাও, from the atmosphere। কি atmosphere? soil atmosphere and converts it into soluble nitrates। এই soluble nitrates গুলোকে গাছ অ্যাবজর্ব করে নিতে পারে। ঠিক আছে, মানে হোস্ট প্লান্ট, যে প্লান্টের মধ্যে রাইজোবিয়ামটা বাসা বেঁধে আছে, সেই প্লান্টটা কি করলো, এবার যখন ওই ব্যাকটেরিয়াটা তার রেসপেক্টিভ ব্যাকটেরিয়া গুলো সয়েল অ্যাটমসফিয়ার থেকে নাইট্রেটসে কনভার্ট করে দিল, সেই নাইট্রেটস গুলোকে এবার গাছ খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিতে পারে। ঠিক আছে, এবার আরো কিছু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া আছে। there are certain free living bacteria, যেমন ধরো অ্যাজোটোব্যাক্টার, তারপরে ক্লস্ট্রিডিয়াম। এরা হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। এরা কি করে, এরা নাইট্রেটসে কনভার্ট করে না, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বা ফ্রি নাইট্রোজেন অফ দ্য সয়েলকে অ্যামোনিয়াতে কনভার্ট করে, যেটা আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডস আর নাইট্রেটসে আবার কনভার্টেড হয়। তাহলে লেখো, দে কনভার্ট ফ্রি নাইট্রোজেন, কনভার্টস ফ্রি নাইট্রোজেন টু অ্যামোনিয়া। হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করি অ্যামোনিয়াতে কনভার্ট করে, which in turn is converted into amino acids and nitrates। যার জন্য কি হয় বল, সয়েলের ফার্টিলিটি, এই টাইপের ব্যাকটেরিয়া যদি সয়েলে থাকে তাহলে সয়েলের ফার্টিলিটি ইমপ্রুভ হতে থাকে, কারণ সয়েলে অ্যামাইনো অ্যাসিডস এবং নাইট্রেটস এর পরিমাণ বাড়তে থাকে। আর আমরা দেখলাম যে নর্মালি গাছ তোমার এরিয়াল নাইট্রোজেনটাকে অতটা অ্যাবজর্ব করতে পারে না। ঠিক আছে, মানে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করতে পারে না। নেক্সট আমরা নাইট্রোজেন সাইকেলটা একটু পড়বো। নাইট্রোজেন সাইকেলের জন্য আগে আমাদের কয়েকটা ডিটেলস একটু পড়তে হবে। দেখো, তাহলে আমরা কি পড়লাম, যে নাইট্রোজেন তো দরকার গাছে ফর সিনথেসাইজিং প্রোটিন। এবার ফ্রি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন তো গাছ নিতে পারবে না, তাহলে এরা গাছ শুধুমাত্র নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারবে ইন দ্য ফর্ম অফ নাইট্রেট, যেটা কিনা ওরা সয়েল থেকে অ্যাবজর্ব করবে। এবার কিছু ব্যাকটেরিয়া তার মানে প্রয়োজন, যারা এই এরিয়াল নাইট্রোজেনকে নাইট্রেটসে কনভার্ট করবে। এই যে নাইট্রেটসকে যে মানে নাইট্রেটসে যে কনভার্ট করছে, এই প্রসেসটাকে বলা হয় নাইট্রিফিকেশন। ঠিক আছে, তার জন্য কিছু কিছু ব্যাকটেরিয়া কি করে, কিছু কিছু ব্যাকটেরিয়া তাহলে কি করছে বলো, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রেটসে কনভার্ট করছে। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন, রাইট? কিছু ব্যাকটেরিয়া আবার কি করছে, মানে কি করছে, ফার্স্টে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো, মানে ডেড রিমেন্স অফ প্লান্টস এন্ড অ্যানিমালস গুলোকে, কিছু ব্যাকটেরিয়া ডেড রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস কে,
হ্যাঁ, এর মধ্যে যে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো আছে, নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো আছে, তাদেরকে কনভার্ট করে দিচ্ছে ইনটু অ্যামোনিয়া। ঠিক আছে, এবার সেই অ্যামোনিয়াটা ইজ গেটিং কনভার্টেড ইনটু অ্যামোনিয়াম কম্পাউন্ডস। ঠিক আছে, এবার এই অ্যামোনিয়াম কম্পাউন্ড থেকে কিছু ব্যাকটেরিয়া ফার্স্টে নাইট্রাইটসে কনভার্ট করে। ঠিক আছে, তারপরে এটা থেকে নাইট্রেটসে কনভার্ট করে, রাইট? সো দিস ইজ দ্য এন্টায়ার প্রসেস, যে কিছু ব্যাকটেরিয়া ডাইরেক্ট অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থেকে নাইট্রেটসে কনভার্ট করতে পারে, যেরকম রাইজোবিয়াম বললাম আমরা। আর কিছু ব্যাকটেরিয়া এই ডেড রিমেইনস থেকে ফার্স্টে অ্যামোনিয়াতে কনভার্ট করে, তারপরে এই অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম কম্পাউন্ড, তারপরে অ্যামোনিয়াম কম্পাউন্ড থেকে নাইট্রাইটস, নাইট্রাইটস থেকে নাইট্রেটস। এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার এই নাইট্রাইটস থেকে নাইট্রেটস এ কোন টাইপের ব্যাকটেরিয়া গুলো কনভার্ট করে, মানে এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। আর নাইট্রাইটস থেকে নাইট্রেটস এ কনভার্ট করে হচ্ছে গিয়ে নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, তাহলে নাইট্রিফিকেশন, এই প্রসেসটা হোপফুলি ক্লিয়ার তোমাদের। এবার আমরা তোমার নাইট্রোজেন সাইকেলটা একটু শর্টে পড়বো। দেখো, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন কে যদি আমরা কনসিডার করি ফার্স্টে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে বাই বায়োলজিক্যাল ফিক্সেশন, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, কারা করতে পারে নাইট্রোজেন ফিক্সেশন? বায়োলজিক্যাল মানে কি, মানে এরা অর্গানিজমসরা নাইট্রোজেন ফিক্সেশন করছে। এছাড়াও নাইট্রোজেন ফিক্সেশন ইন্ডাস্ট্রিয়ালও হতে পারে। হ্যাঁ, যেমন ধরো আহ কি বলবো, ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড যেগুলো রিলিজ হচ্ছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড যে পলিউশন বা ইন্ডাস্ট্রিজ থেকে রিলিজ হচ্ছে, সেগুলো যখন বৃষ্টি নামছে নাইট্রিক অ্যাসিডের ফর্মে নামছে, নাইট্রিক অ্যাসিডের H+NO3- আমরা জানি, তাহলে এটা তো নাইট্রেটই ফর্ম হচ্ছে আলটিমেটলি, সয়েলের সাথে মিশে নানান রকম সল্ট ফর্ম করছে ইন দ্য ফর্ম অফ নাইট্রেটস। সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। তো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কারা করতে পারে? প্রথমেই পড়েছি আমরা রাইজোবিয়াম, রাইট? এছাড়াও কি কি দেখলাম? ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন। এরা কি করছে? এছাড়াও আছে সয়েলের আরো অন্যান্য ব্যাকটেরিয়া, যারা কি করছে বলো, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম কম্পাউন্ডস তৈরি করছে, সেখান থেকে নাইট্রাইটস তৈরি করছে, সেখান থেকে নাইট্রেটস তৈরি করছে। তাহলে নাইট্রেটস তিন রকম ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে এই যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন থেকে, ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন থেকে। ঠিক আছে, আর ইনডিরেক্টলি কিছু ব্যাকটেরিয়া এরকম মাল্টি স্টেপেও নাইট্রেটস তৈরি করতে পারে, রাইট? আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনেও নাইট্রেটস কে কনভার্ট করে। ঠিক আছে, দ্য সাইকেল ইজ কমপ্লিট, দ্য প্রসেস ইজ কমপ্লিট। হ্যাঁ, কনস্ট্যান্ট বেসিসে সাইকেলের মতো হচ্ছে। কিছু ব্যাকটেরিয়া তোমার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন থেকে নাইট্রেটসে কনভার্ট করছে, আবার নাইট্রেট মানে যখন সয়েলে অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনের পরিমাণ তো কমে আসবে। সেটাকে রিপ্লেনিশ করার জন্য কিছু ব্যাকটেরিয়া আবার এই ডিনাইট্রিফিকেশন প্রসেস করছে, মানে উল্টো প্রসেস, নাইট্রেট থেকে অ্যাটমসফিয়ারিক নাইট্রেটে মানে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করছে। তাহলে এই প্রসেসটাকে বলবো ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, এটাও হচ্ছে বাই ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফিকেশন মানে কি? ডিনাইট্রিফিকেশন মানে নাইট্রেটস থেকে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনের কনভার্সন। ডিনাইট্রিফিকেশন মানে নাইট্রেটস অফ সয়েল টু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ওকে, এবার এছাড়াও আরো অনেক রকম ভাবে অ্যামোনিয়া তৈরি হতে পারে, নাইট্রেটস তৈরি হতে পারে। কিভাবে তৈরি হয়? ধরো ডেড রিমেইনস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস থেকে। ঠিক আছে, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস,
ঠিক আছে, এরা যখন ডেড হবে, ঠিক আছে, এরা ডিকে করবে, ডিকে অফ লিভিং ম্যাটার, সেই ডিকেড প্রোডাক্ট গুলো থেকে এই অ্যামোনিয়াটা তৈরি হয়। তাহলে নেচারে কনস্ট্যান্ট বেসিসে নাইট্রোজেন ইজ বিং সাইকেলড এন্ড রিপ্লেনিশড। যখন প্রয়োজন হচ্ছে নেচারই ব্যাকটেরিয়ার হেল্পে অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে নাইট্রেটসে কনভার্ট করে দিচ্ছে, যখন প্রয়োজন হচ্ছে তখন নাইট্রেটস গুলো আবার অ্যাটমসফেরিক এনটুতে কনভার্টেড হয়ে যাচ্ছে। দিস ইজ আ কমপ্লিট প্রসেস, ইটস এ সাইকেল। সেই জন্য এটাকে বলা হয় নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কপি ইট ডাউন। ঠিক আছে, নাইট্রিফিকেশন কাকে বলে, ডিনাইট্রিফিকেশন কাকে বলে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা পড়ব রোল অফ ব্যাকটেরিয়া ইন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, দেখো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের বেভারেজেস, তারপরে যেমন ফ্লেভারিং অফ টি, হ্যাঁ বিভিন্ন টাইপের ভিনিগার, এটা সেটা প্রচুর প্রোডাকশনে কাজে লাগে। যেমন লেদার ট্যানিং ইন্ডাস্ট্রি, লেদার ট্যানিং ইন্ডাস্ট্রিতে কি করা হয়, যে অ্যানিমালসদের গায়ে থেকে যে চামড়াটা কাটা হয় সেটাকে ট্যান করা হয়, মানে ওটা মানে ফার্স্টে তোমার সানলাইটে রেখে দেওয়া হয়, আর অনেক দিন ধরে রেখে দেওয়া হয়। এই ওপরের যে হেয়ার যুক্ত যে লেয়ারটা, সেটাকে আস্তে 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 ব্যাকটেরিয়া পচিয়ে ফেলে। আলটিমেটলি যে পেরিশেবল পার্ট অফ দ্য স্কিনস, সেগুলো ব্রেকডাউন হয়ে যায়। পেরিশেবল মানে যেগুলো ডিকম্পোজ হয় সেগুলো ব্রেকডাউন হয়ে যায়, আর পড়ে থাকে যেটা একদম মজবুত শক্ত পোক্ত একটা পোর্শন, সেটাই আলটিমেটলি ব্যাগস প্রোডাকশনে, তারপরে তোমার শুজ প্রোডাকশনে কাজে লাগে লেদার্স। ওকে, আচ্ছা, এই ফ্লেভারিং অফ টি এর এই প্রসেসটাকে টি কিওরিং ও কিন্তু বলা হয়। ক্লাস 8-এ তোমাদের এগুলো ছিল, টি কিওরিং বলা হয়। ওকে, এছাড়া তুমি বলতে পারো যে অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন, এগুলো সব স্পেসিফিক ইউজেস। অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশনে কাজে লাগে, মেডিসিনস তৈরি হয় প্রচুর, আমরা আগেও পড়েছি অ্যান্টিবায়োটিক্স, এটা সেটা, এটা তো মেডিসিনস এর পার্টে অলরেডি ডিসকাস হয়ে গেছে আমাদের। আচ্ছা, হলো, এবার ব্যাকটেরিয়ার ইউজফুল এফেক্টস তো আছে, হার্মফুল এফেক্টস তো আছে। এই যে খাবার, ধরো গরম এখন, সামার না, খাবার যদি আমরা ধরো দুপুরবেলা বা সকালবেলা রান্না হলো, আমরা যদি রাত অব্দি রেখে দিতে চাই খাবারটা, খাবারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য আমাদের রেফ্রিজারেট করতে লাগে। এই যে নষ্টটা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু নানান রকম ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য, রাইট? জেনারেলি ব্যাকটেরিয়া কি করে, খাবারটাকে ডিকম্পোজ করতে শুরু করে। ঠিক আছে, এবং এক্সটেন্সিভ লেভেলে যদি ডিকম্পোজিশন শুরু হয়ে যায়, তাহলে এটা মানে সেই খাবারটা খেলে ফুড পয়জনিং হতে পারে আমাদের। ঠিক আছে, মেনি ব্যাকটেরিয়া স্পয়েল কুকড ফুড, যেমন মিল্ক, ফ্রুট, ভেজিটেবল বাই দ্য প্রসেস অফ ডিকে অ্যান্ড ফার্মেন্টেশন। ঠিক আছে, এবার দিস প্রসেস অফ স্পয়েলেজ, মানে এতটাই স্পয়েলেজ হয়ে যেতে পারে, বটুলিন বলে একটা টক্সিন এনজাইম ওরা তৈরি করে, যার জন্য ফুড পয়জনিং হয়। ঠিক আছে, তাহলে হার্মফুল এফেক্টসে আমরা ফার্স্ট লিখতে পারি যে ডিকম্পোজিশন অফ ফুড আইটেমস, যেটা মে লিড টু, কি বল, মে লিড টু, লেখো, মে লিড টু ফুড পয়জনিং। কেন? কারণ ব্যাকটেরিয়া রিলিজেস আ কেমিক্যাল কল্ড বটুলিন। এটা জেনারেলি ক্যান্ড ফুড আইটেমে, পচে যাওয়া ক্যান্ড ফুড আইটেমে দেখা যায়। এই বটুলিনটা যদি পেটে যায়, তাহলে আমাদের এক্সটেন্সিভ মানে প্রচন্ড বিচ্ছিরি রকমের ফুড পয়জনিং হয়, যেটাকে বলা হয় বটুলিজম। ঠিক আছে, এটা হয় স্পেশালি, বটুলিজমটা কখন হয় বললাম, স্পেশালি ফর স্পয়েলড, টিন্ড অ্যান্ড ক্যান্ড ফুড আইটেম।
ওকে, তার জন্যই আমাদের কি করতে হয়, আমাদের ফুডটাকে প্রিভেন্ট করার জন্য নানান রকম প্রিজারভেটিভস ইউজ করতে হয়, তাই তো? এবার ফুড প্রিজার্ভেশনটা তাহলে কেন দরকার হচ্ছে, যাতে কিনা ব্যাকটেরিয়া বা ফাঙ্গি গুলো ফুডটাকে তাড়াতাড়ি নষ্ট না করে দিতে পারে। সো এটার জন্য আমাদের দরকার হচ্ছে ফুড প্রিজার্ভেশন। ফুড প্রিজার্ভেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন, যেমন ব্যাকটেরিয়া অতিরিক্ত হায়ার টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচার যদি 110 ডিগ্রি সেলসিয়াসের বেশি খাবারকে কুক করা হয়, বা ধরো জল গরম করছো, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে স্পোর্স গুলোও মরে যাবে। অ্যাট দিস হাই টেম্পারেচার ইভেন দ্য স্পোর্স উইল ডাই। ঠিক আছে, তার জন্য কি হবে বলো, এই ফুড আইটেমস গুলো সেফ থাকবে, অনেকদিন সেফ থাকবে। স্টেরিলাইজ যদি তুমি করো, প্রথমে এতটা হিট করে তারপরে ক্যান করলে যে ওর ভেতরে আর কোনো ব্যাকটেরিয়া নেই। এবার যদি ক্যান্ড আইটেম মানে সিল্ড আইটেম থাকে, তাহলে আর নতুন ব্যাকটেরিয়া ভেতরে ঢুকতে পারছে না, রাইট? স্পোর্স গুলোকে মেরে দেওয়া নেসেসারি কেন, কারণ তুই যদি হালকা করে হিট করে ভাবিস যে সব ব্যাকটেরিয়া মরে গেল, হয়তো নর্মাল ব্যাকটেরিয়া গুলো মরে গেল, বাট যারা ওই এক্সট্রিম কন্ডিশনটাকে অ্যাভয়েড করার জন্য স্পোর ফর্ম করে ফেললো, তারা তো আর মরেনি, রাইট? নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে সল্টিং। অতিরিক্ত সল্ট বা অতিরিক্ত সুগার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। দেখবে মাছে বাড়িতে যখন মা মাছ বা সবজি রান্না করে, তখন দেখবে মাছের গায়ে নুন মাখানো হয় বা সবজির গায়ে নুন মাখানো হয়। তার কারণ হচ্ছে, মেন রিজন হচ্ছে গিয়ে, স্বাদ তো আছেই, বাট সেটা এখন, বাট ইনিশিয়ালি দেয়ার ওয়াজ সাম সায়েন্টিফিক রিজন বিহাইন্ড ইট। তো এই নুনটা কেন মাখানো হচ্ছে, যাতে তোমরা এইটে অসমোসিস করেছো, এক্সঅসমোসিস করে ব্যাকটেরিয়ার বডি থেকে পুরো জলটা টেনে নিয়ে আলটিমেটলি, যেহেতু বাইরে হায়ার কনসেন্ট্রেশন অফ সল্ট রয়েছে, আলটিমেটলি দ্য ব্যাকটেরিয়া উইল বি কিলড বাই দ্য সল্ট কনসেন্ট্রেশন দ্যাট ইজ প্রেজেন্ট আউটসাইড। ঠিক আছে, নেক্সট ডিহাইড্রেশন, ড্রাই করে দাও। দেখবে হয় না সেই আম শুকনো হয়, তারপরে আমলকি তোমরা খেয়েছো, হ্যাঁ, ইন্ডিয়ান গুজবেরি যেটাকে বলে, সেই আমলকিকে শুকিয়ে সল্ট করে খাওয়া হয়। এই যে মানে শুকিয়ে ফেললে কি, ড্রাই ফুড আইটেমস এর মধ্যে জল কম থাকে, জল যেখানে কম থাকবে সেখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে কম। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো, এগুলো তোমরা ভালো করে পড়বে। থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের ড্রাইং, অথবা আমরা এটাকে ডিহাইড্রেটিংও বলতে পারি। নেক্সট, ইউভি লাইট পাস করেও ব্যাকটেরিয়াকে মারা যেতে পারে, ইরেডিয়েশন। ঠিক আছে, কিন্তু এটা খুব একটা ফুড আইটেমস এ ইউজ করা হয় না। এগুলো জেনারেলি ধরো স্কুল টুল বা হসপিটালস, এগুলো ক্লিন করতে তোমার ইরাডিকেট ল্যাবস, ইউভি লাইট পাঠানো হয়। এটা ফুড প্রিজার্ভেশন হিসেবে খুব একটা ইরাডিয়েশন ইউজ হয় না, তাও বললাম ইউভি লাইট ইউজ করা হয় ফর কিলিং দ্য ব্যাকটেরিয়া। ইউভি লাইট কেন ইউজ করা হয়, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অর হাইলি এনার্জেটিক that kills the bacteria. এটা জেনারেলি ইরাডিয়েশন মেথডটা ইউজ করা হয় ফর স্টেরিলাইজিং তোমার স্কুলস, হসপিটালস, ফুড ফ্যাক্টরিজ। ঠিক আছে, বড় বড় লার্জ স্কেল ইরাডিয়েশন করলে একেবারে অনেকটা এরিয়া, ধরো তোমাকে বেঞ্চ ফেঞ্চ গুলো পরিষ্কার করতে হলো, বা যেখানে তোমার খাবারটা প্রিপেয়ার হচ্ছে, প্রসেস হচ্ছে, বড় বড় কিচেনসে, সেখানে তোমাকে ব্যাকটেরিয়া সরাতে হলো, তাহলে তুমি সেক্ষেত্রে ইউভি লাইটের একটা রেডিয়েশন পাস করে দেবে সেই জায়গা থেকে, এরকম মেশিন থাকে, পুরো এরিয়ার ব্যাকটেরিয়া গুলো ক্লিন হয়ে গেল। 5 নম্বর প্রসেস, এটা কিন্তু ছোটবেলায় তোমরা পড়েছো, প্যাস্চারাইজেশন। প্যাস্চারাইজেশন প্যাস্চারাইজেশন কে ডিসকভার করেছিল? লুই পাস্তুর, তাই তো? প্যাস্চারাইজেশন হচ্ছে মিল্কে স্টেরিলাইজেশনের একটা প্রসেস। কি করা হয়, মিল্কটাকে, তাহলে প্যাস্চারাইজেশন হচ্ছে প্রসেস অফ স্টেরিলাইজিং মিল্ক। এই প্রসেসটাতে কি করা হয়, ইনিশিয়ালি মিল্কটাকে 60 ডিগ্রি সেলসিয়াসে হিট করা হয়।
ঠিক আছে, অনেকক্ষণ ধরে 30 মিনিটস ধরে, ফর আ স্প্যান অফ 30 মিনিটস। তারপরে ইট ইজ চিল্ড কুইকলি, মানে রেফ্রিজারেট করে দেওয়া হয়। তাতে কি হলো, মেজরিটি রেঞ্জ অফ ব্যাকটেরিয়া ডাইস। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু কমপ্লিট স্টেরিলাইজেশন হয় না, মেজরিটি ব্যাকটেরিয়া বললাম কিন্তু মরে গেছে, তাহলে প্রসেস অফ পার্শিয়াল স্টেরিল, মানে পার্শিয়ালি স্টেরিলাইজিং দ্য মিল্ক। ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া কিন্তু প্রেজেন্ট তাও থাকতে পারে। হ্যাঁ, এবার মিল্কটাকে সেই জন্য প্রচন্ড ঠান্ডা করে রাখা হয়, রেফ্রিজারেট করে রাখা হয়, যাতে সেই যে ব্যাকটেরিয়া গুলো বেঁচে আছে তারাও যেন অতটা কুল এনভায়রনমেন্টে গ্রো না করতে পারে। তারপরে যখন খেলে তুমি একটু গরম করে খেয়ে নেবে, রাইট। এছাড়া লাস্ট প্রসেস অফ ফুড প্রিজার্ভেশন আমাদের বাড়িতে যেটা সারাক্ষণ ইউজ করা হয় সেটা হচ্ছে রেফ্রিজারেশন। ঠিক আছে, যেমন চিল্ড মিল্ক বলো, বা ভেজিটেবলস, ফ্রুটস, আমাদের বাড়িতে যখন চিকেন, মাটন, হোয়াট এভার দ্য কুক ফুড ইউ হ্যাভ, আমরা বাইরে রাখাটা অ্যাভয়েড করি, তাই না? আমরা ভেতরে রাখার, মানে ফ্রিজের ভেতরে রাখার চেষ্টা করি। ওকে, এছাড়াও পিকলস টিকলস, এগুলো তো তোমাদের বললাম যে সল্টিং, অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল বা প্রিজারভেটিভস, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভস হয়, যেমন সোডিয়াম বেনজোয়েট ইজ এ ভেরি ভেরি গুড প্রিজারভেটিভ। এটা কি করে, ব্যাকটেরিয়াকে গ্রোই করতে দেয় না। ঠিক আছে, হাই কনসেন্ট্রেশন অফ কেমিক্যালস ডাজন্ট অ্যালাউ দ্য ব্যাকটেরিয়া টু গ্রো। আবার বললাম, প্রথমে একদম স্টার্টিং এ বলেছিলাম, ব্যাকটেরিয়া কিন্তু কসমোপলিটন, দেয়ার আর ফিউ এক্সেপশনাল ব্যাকটেরিয়া দ্যাট ক্যান গ্রো ইন প্রেজেন্স অফ কেমিক্যালস অ্যাজ ওয়েল। বাট আমাদের অবজেক্টিভ হচ্ছে মেজরিটি অফ দ্য ব্যাকটেরিয়াকে না গ্রো করতে দেওয়া। একটা দুটো তো থাকবেই আমাদের বডিতে, এখন যখন তোমরা বসে ক্লাসটা করছো তখনও তোমাদের হাতে, মুখে, পায়ে, পেটে, সব জায়গায় ব্যাকটেরিয়া ইজ এভরিওয়্যার। যে পেনটা দিয়ে লিখছো, যে খাতাটায় লিখছো, এভরিওয়্যার, ইট ইজ এভরিওয়্যার, রাইট। আচ্ছা, এবার কয়েকটা ডিজিজেস এর নাম পড়বো আমরা, ব্যাকটেরিয়াল ডিজিজেস। ফার্স্টে আমরা প্লান্ট ডিজিজেস পড়বো, কজ বাই ব্যাকটেরিয়া। খুব বেশি নেই এগুলো। হ্যাঁ, এক্সাম্পল ধরো তোমার ভেরি কমন কয়েকটা ডিজিজের নাম যদি বলি, তাহলে ব্ল্যাক রট অফ মাস্টার্ড, পাতায় কালো 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 ছোপ ছোপ হয়ে যায়, এটা কলিফ্লাওয়ারেও দেখা যায়, ফুলকপিতে, রাইট। ব্যাকটেরিয়াল ব্লাইট অফ কাউপি, ব্যাকটেরিয়াল ব্লাইট অফ কাউপি। কাউপির আর একটা নাম আছে লোবিয়া, এটা একটা টাইপ অফ প্লান্ট, সিড গিভিং প্লান্ট, মানে পি টাইপের দেখতে হয়। ওকে, অ্যানিমালসদের মধ্যে কি কি ডিজিজেস হয়? অ্যানিমালসদের মধ্যে হয় হচ্ছে গিয়ে একটা অ্যানথ্রাক্স। ঠিক আছে, অ্যানথ্রাক্সে কি হয়, মানে ক্যাটেলের ডিজিজ, অ্যানিমালস মানে মেনলি আমি বলতে চাইছি ক্যাটেল। অ্যানথ্রাক্সে হয় হচ্ছে বডি ফুলে যায়, ইনফ্লেমেশন হয়, সোয়েলিং অন বডি, অ্যান্ড মিল্ক প্রোডাকশন কমে যায়, রিডিউসড বা রিডিউসড মিল্ক ইল্ড। নেক্সট হয় হচ্ছে অ্যানিমাল, মানে ক্যাটেল টিউবারকুলোসিস। এটাতে কি হয়, লাংস এফেক্টেড হয়ে যায়, হ্যাঁ, ড্রাই কাফ হয়, যার জন্য ওই একই রকম মিল্ক প্রোডাকশন বন্ধ হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা। তো লাংস এফেক্টেড। এছাড়া হিউম্যানসে তো হাজারটা ডিজিজেস আছে, যেমন রুটিন কাফ, কলেরা, টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, টাইফয়েড, টিটেনাস, নিউমোনিয়া। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি। হিউম্যানসের মধ্যে টিটেনাস হয়ে গেল, টিটেনি ব্যাকটেরিয়ার জন্য হয়, টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, whooping cough, টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া। So these were the diseases. আচ্ছা,
এবার শেষে একটা খুব ছোট্ট জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে গিয়ে বায়ো ওয়েপন্স। এই ব্যাকটেরিয়া ক্যান বি ইউজড অ্যাজ বায়োলজিক্যাল ওয়েপন্স। বায়ো ওয়েপন্স মানেটা কি? বায়ো ওয়েপন্স মানে হচ্ছে ইট ইজ আ, দেখো আজকের ডেটে তোমাকে যদি একটা কান্ট্রি লার্জ স্কেল ক্ষতি করতে হয়, ইউ ডোন্ট নিড টু বম্ব দ্যাট কান্ট্রি। যেমন আমরা কোভিডে দেখে নিয়েছি। কোভিডে কি হয়েছিল, জাস্ট আউট অফ আ ল্যাব a particular virus was being released, and যেটা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিকে পুরো হিলিয়ে রেখে দিয়েছিল। People say that it was due to a particular country. I'm not going to name it because it's on social platform. তো যাই হোক, we all know the name of that country. এবার ইট ইজ, দেখো একটা পয়সা খরচা হলো না, একটা, হ্যাঁ পয়সা ডেফিনেটলি ওদের এসব যদি ওরা বানিয়ে থাকে তাহলে খরচা হয়েছে, বাট এই যে বম্বিং বা নিউক্লিয়ার বম্বস বা কোন রকম গুলি বন্দুক এগুলো না ইউজ করেই কিন্তু লার্জ স্কেল ডিস্ট্রাকশন হয়েছে, রাইট? সেরকমই এই ব্যাকটেরিয়া ইউজ করে, যে কোনো প্যাথোজেন ইউজ করি আমরা এই লার্জ স্কেল ডিস্ট্রাকশনটা করতে পারি। তাহলে এই যে জার্ম ওয়ারফেয়ার, এটা আস্তে আস্তে ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি কমন। ওকে, সো জার্ম বম্বস বলা হয় বায়ো ওয়েপন্স কে। সো হোয়াট আর বায়ো ওয়েপন্স? এটা হচ্ছে, বায়ো ওয়েপন্স হচ্ছে বায়োলজিক্যাল টক্সিনস আর ইনফেকশিয়াস এজেন্টস কে ইউজ করা, যেমন ধরো ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ইনসেক্টস, যেটা কিনা আমি একটা পার্টিকুলার ক্লাস বা একটা পার্টিকুলার হিউম্যান রেসকে বা একটা পার্টিকুলার প্লান্ট পপুলেশনকে বা হিউম্যান পপুলেশন বা অ্যানিমাল পপুলেশনকে আমি ইচ্ছে করে ইন্টেনশনালি মানে হার্ম করতে চাইছি। ঠিক আছে? তো weapons that uses harmful pathogens লিখতে পারো, pathogens like bacteria and viruses for large scale mass destruction. কিসের ডিস্ট্রাকশন? সেটা যে কোনো কিছু হতে পারে। এক্সাম্পল দিতে পারি, যেমন অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া। ঠিক আছে, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া যদি ছড়ায় তাহলে মোটামুটি ক্যাটেলদের মধ্যে জেনারেশন আফটার জেনারেশন ইট উইল কজ ডেথ। ঠিক আছে, যার জন্য ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ার কথাই তুমি বলে নাও, আমাদের রেগুলার বেসিসে কত মানুষ আর ডিপেন্ডেন্ট, সেটা তুমি মানুষের ফাইন্যান্সিয়ালি বলো, ফিজিক্যালি বলো, কত মানুষ দুধের উপর ডিপেন্ড করে থাকে, কত মানুষের সংসার চলে দুধের উপরে, কত মানুষ দুধ খেয়ে থাকে, বাচ্চাদের দুধ আলটিমেট নেসেসিটি, যাদের আমাদের প্রাইমারি অকুপেশন তো এগ্রিকালচার, রাইট? তো কতটা লার্জ স্কেল ডিস্ট্রাকশন হতে পারে তোমাদের কোনো মানে ইউ হ্যাভ গট নো আইডিয়া ইফ ইউ কাম টু থিঙ্ক অফ ইট। তাহলে অ্যানথ্রাক্স ক্যান বি ইউজড অ্যাজ আ বায়ো ওয়েপন। হ্যাঁ, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া মানে অ্যানথ্রাক্স কজিং ব্যাকটেরিয়া ক্যান বি ইউজড অ্যাজ আ বায়ো ওয়েপন উইচ ক্যান কজ লার্জ স্কেল ডিস্ট্রাকশন। এরকম প্রচুর ব্যাকটেরিয়া আছে, তোমরা যদি একটু ইন্টারেস্ট থাকে তোমাদের আমি ক্লাসে এটা নিয়ে পরে কথা বলবো। তাহলে আমাদের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া শেষ হলো। তোমরা এটা ভালো করে রেডি করো, এরপর আমরা পড়বো ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ ফাঙ্গি।